নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দৈনিক প্রায় লাখ টাকা তোলাবাজি, নাগালে পেয়ে তৃণমূল নেতাকে ডিম থেরাপি জুটল গণধোলাই। বুধবার থেকে রাজ্যে চালু জি রামজি, কারা সুবিধা পাবেন, মোট খরচ কত? আর রেহাই নয়, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে দোষ প্রমাণ হলেই জেল, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আদিবাসী উন্নয়নে বড় ঘোষণা, হুল দিবসে একাধিক প্রকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বদলে গেল সংরক্ষণের খোলনলচে, বাংলায় ওবিসি ক্যাটাগরিতে এখন কত সম্প্রদায়। হাইকোর্টে বড় ধাক্কা, অভিষেকে তীব্র ভৎসনা, আদালতের পেলেন না রক্ষা কবচ, টানটান উত্তেজনা, বাড়ছে গ্রেফতারির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, পুলিশের জালে একের পর এক হুমায়ুন ঘনিষ্ঠ। সরকার যা বলবে তাই পড়াবে। উত্তরাখণ্ডে 250 মাদ্রাসায় তালা লাগিয়ে বার্তা ধামির। রামনবমীতে অশান্তির জের, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপার স্বামীকে তুলল এনআইএ। ধর্মতলায় 9-21 জুলাই সভা, কালীঘাট ঋতব্রত শিবিরে নোটিশ কলকাতা পুলিশের। অন্নপূর্ণা প্রকল্পে বড় ঘোষণা, 1 জুলাই থেকে টাকা পাবেন মহিলারা। বুলডোজারে সাফ, রেলের অবৈধ দখল অভিযান হাওড়া, টিকিয়াপাড়া ও শালিমারে। সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই শুরু, চাকরি বাঁচাতে দিতে হবে 50 নম্বরের পরীক্ষা। বিপুল কার্তুজ সহ সুন্দরবনে উদ্ধার অস্ত্র, ধৃত তৃণমূল নেতা। হলদিয়ায় পেট্রোকেমিক্যালসে পাইপলাইনে বিস্ফোরণ, ভস্মীভূত একাধিক বাড়ি, দগ্ধ 15। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। হাওড়া স্টেশন চত্বরে থাকা হকার ও ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করার অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির হাওড়া জেলা সদর সভাপতি অরবিন্দ দাস ওরফে টাবলুকে দুদিন আগে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করেছিল হাওড়া সিটি পুলিশ। গ্রেপ্তারের পর ওই তৃণমূল নেতাকে পুলিশ 5 দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়। তদন্ত চলাকালীন মঙ্গলবার ধৃত অরবিন্দ দাসকে হাওড়া স্টেশন চত্বরে থাকা তার কার্যালয়ে নিয়ে এসে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশি শেষে এদিন যখন ওই তৃণমূল নেতাকে পুলিশ তার অফিস থেকে বার করে গাড়িতে তুলেছিল, তখনই অফিসের বাইরে ভিড় করে থাকা উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে। এমনকি পুলিশের হাত থেকে অরবিন্দ দাসকে রীতিমতো ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশন চত্বরে। কোনো রকমে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তোলে। এরপর এই ঘটনায় উত্তেজিত জনতার মধ্যে থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। গোলাবাড়ি থানায় নিয়ে গিয়ে বিকেল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। উল্লেখ্য, বর্তমানে বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই অরবিন্দ দাস ওরফে টাবলু শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, উত্তর হাওড়ায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ অরবিন্দ শনিবার জলপাইগুড়ি থেকে ধরার পর টাবলুকে রবিবার সকালে হাওড়ায় নিয়ে এসে হাওড়া আদালতে তোলা হয়। আদালত তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই আইএনটিটিইউসির এই নেতা পলাতক ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীদের তরফে আইএনটিটিইউসির জেলা সদর সভাপতির বিরুদ্ধে থানায় 15টি অভিযোগ দায়ের করা হয়েছিল। হাওড়া স্টেশন চত্বরে এই অরবিন্দ দাসের নেতৃত্বেই চলত তোলাবাজি। হাওড়া স্টেশন চত্বরে হকারদের প্রায় 700 থেকে 800 ডালা থেকে হুমকি দিয়ে তোলা টাকা আদায় করত অরবিন্দ ও তার দলবল। হাওড়া স্টেশন চত্বরে বেআইনি হকার বসানোর পেছনে হাত ছিল টাবলুর। শুধু হকার ও ব্যবসায়ীদের থেকে তোলার টাকা নেওয়া নয়, কলকাতা বাসস্ট্যান্ড, হাওড়া বাসস্ট্যান্ডের বাস মালিকদের থেকে তোলাবাজি করে হুমকি দিয়ে এই তৃণমূল নেতা টাকা তুলত বলে অভিযোগ। এমনকি হাওড়া স্টেশন চত্বরে যে শৌচাগার রয়েছে সেখান থেকে তোলার টাকা নিতে অরবিন্দ দাস ছাড়েননি বলে অভিযোগ। এছাড়া হাওড়া স্টেশন চত্বরে জুয়া, সাট্টা, চোলাই মদের বেআইনি রমরমা কারবার গড়ে উঠেছিল। আর এই বেআইনি কারবারের পেছনে হাত ছিল টাবলুর। এই অবস্থায় টাবলুকে হাতে নাগালে পেয়ে ক্ষোভ উগড়ে পড়ে। পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে মারধর করে স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, প্রতিদিন হাওড়া স্টেশন চত্বর থেকে প্রায় 50 থেকে 80 হাজার টাকা তোলাবাজি করত এই আইএনটিটিইউসির সভাপতি। এই টাকা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছাতো বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। সারা দেশের সঙ্গে 1 জুলাই অর্থাৎ বুধবার থেকে বাংলাতে চালু হচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভিবিজি রামজি, বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান। মঙ্গলবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে বিতর্কিত জি রামজি প্রকল্পের সূচনার কথা জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি, সংক্ষেপে জি রামজি আইন এনেছে কেন্দ্র। প্রস্তাবিত বিলে কাজের পরিমাণ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করা হচ্ছে। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও জানুয়ারিতে বিলটি পাশ হয়েছে সংসদে। যেসব দল এই বিলের বিরোধিতা করেছিল তাদের মধ্যে অগ্রণী ছিল রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল। কিন্তু রাজ্যে পালাবদলের পর বিজেপির শাসনে ওই আইন কার্যকর হওয়ায় আর কোনো বাধা নেই। মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশের অন্য প্রান্তের মতো 1 জুলাই থেকে রাজ্যে
জিরামজি চালু হচ্ছে। এই প্রকল্প উপকার পাবেন রাজ্যের 2.56 কোটি জব কার্ড হোল্ডার। কেন্দ্রের প্রস্তাবিত আইন অনুযায়ী প্রকল্পের 60% খরচ বহন করবে কেন্দ্র সরকার, 40% দেবে রাজ্য। প্রথম বর্ষে কেন্দ্র এই প্রকল্পের ব্যয় করবে 8,508 কোটি টাকা। রাজ্যের খরচ হবে 5,672 কোটি। সব মিলিয়ে 14,000 কোটিরও বেশি খরচ হবে জিরামজিতে। এর 60% খরচ হবে কর্মীদের বেতন দিতে, বাকিটা কাজের উপকরণ কিনতে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছেন, নতুন প্রকল্প চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে ভোটার তালিকার নিবিড় সংশোধনে বাদ পড়া প্রায় 27 লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। দিলীপের কথায়, সরকারি প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট নথি পরিচয় যাচাই বাধ্যতামূলক। তাই যাদের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় নেই তাদের ক্ষেত্রে প্রকল্পের সুবিধা দেওয়া সম্ভব হবে না। এদিকে সোমবারই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, মনরেগার বকেয়া অর্থ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়কে মান্যতা দিয়ে রাজ্যে বিধানসভায় পাশ হয়ে গেল ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত জোড়া গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। এই বিল পাশের ফলে রাজ্যে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ ব্যবস্থায় আমূল পরিবর্তন এলো। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ওবিসিদের জন্য যে 17% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, নয়া বিলে তা কমিয়ে 7% করা হলো। রাজ্য সরকার এদিন স্পষ্ট করে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে সংরক্ষণের নিয়মে এবং তালিকায় এই রদবদলগুলি আনা হয়েছে। কোন কোন বিল পাশ হলো? বিধানসভায় এদিন যে দুটি বিল পাশ হয়েছে সেগুলি হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিল 2026, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ব্যতীত সরকারি চাকরি ও পদে সংরক্ষণ সংশোধনী বিল 2026। ওবিসি এ ও বি তালিকায় কি বদল এলো? নতুন বিল অনুযায়ী রাজ্যে বর্তমানে ওবিসি এর আওতায় থাকা 65টি সম্প্রদায়ের তালিকায় কোনো পরিবর্তন করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেসের আমলে ওবিসি বি এর আওতায় থাকা 78টি সম্প্রদায়ের যে তালিকা তৈরি করা হয়েছিল নয়া আইনে তা পুরোপুরি বাতিল করা হয়েছে। রাজ্য জানিয়েছে, ভবিষ্যতে কোনো সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার বিষয়টি আর পুনর তালিকার ভিত্তিতে হবে না, বরং রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের বিস্তারিত সমীক্ষা ও সুপারিশ অনুযায়ী তা চূড়ান্ত করা হবে। আইনগত কি পরিবর্তন হচ্ছে? আইনের নাম পরিবর্তন করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 2012 করা হচ্ছে। ওবিসি হিসাবে কোনো সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হবে তা 1983 সালের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী নির্ধারণ করা হবে। পুরনো আইনের 16 নম্বর ধারা বাতিল করা হচ্ছে। পুরনো তফসিল 1 এবং তফসিল 3 সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে। বর্তমান তফসিল 2কেই এখন থেকে নতুন তফসিল 1 হিসাবে গণ্য করা হবে। সংরক্ষণের নয়া নিয়ম কি? রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা করে তবে ওবিসি সংরক্ষণের হার নির্ধারণ করবে। প্রয়োজনে সরকারি গ্যাজেট প্রকাশ করে সেই হারে পরিবর্তনও করা যাবে। তবে বিলে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী মিলিয়ে রাজ্যে মোট সংরক্ষণের পরিমাণ কখনই 50% বেশি হবে না। পাশাপাশি সামাজিক, শিক্ষাগত, আর্থিক অবস্থার ভিত্তিতে ওবিসিদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে প্রতিটি শ্রেণীর জন্য আলাদা সংরক্ষণের হার নির্ধারণ করার ক্ষমতা রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণী কমিশনের রদবদল ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন বিল 2026 অনুযায়ী কমিশনের কাঠামোতে বদল আনা হয়েছে। এবার থেকে কমিশনে একজন চেয়ারম্যান, 3 জন সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন। সদস্য সচিব পদে এমন একজন আধিকারিককে নিয়োগ করা হবে যার রাজ্য সরকারের অতিরিক্ত সচিব পদে অন্তত 3 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা। তার কণ্ঠস্বরে নমুনা ভয়েস স্যাম্পেল দেওয়ার ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ বা আইনি রক্ষা কবচ দিল না আদালত। উল্টেই সংক্রান্ত মূল মামলা অন্য বিচারপতির এজলাসে বিচারাধীন থাকায় মঙ্গলবার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে মামলাটি এখন ফেরত যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। আইনি জটিলতায় জেরবার হয়ে অবশেষে মঙ্গলবার বিকেলে তিনি নিজের কণ্ঠে নমুনা দিতে গিয়েছেন। ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি প্রকাশ্য জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 4 তারিখ 12টার পরে কোনো জল্লাদে কত ক্ষমতা, কার দিল্লির বাবা তাকে বাঁচাতে আসে আমি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হন, স্টিয়ারিং আমার হাতে থাকবে, ডিজে তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেব। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা বক্তব্যের সত্যতা যাচাই করতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চান। পুলিশের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবং কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।
মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হলে অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, এই তদন্ত একটি ভিডিওর উপর নির্ভর করছে। মামলাকারী নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে জানিয়েছেন এটি কার বক্তব্য। তাছাড়া অভিষেক নিজেই স্বীকার করেছেন যে কণ্ঠস্বরটি তার, তাহলে আলাদা করে নমুনা পরীক্ষার কি প্রয়োজন? এই যুক্তি শুনে তীব্র আপত্তি জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট বলেন, তদন্ত কিভাবে করা হবে, কি তথ্য প্রমাণ সংগ্রহ করা দরকার সেটা সম্পূর্ণ তদন্তকারী সংস্থার ব্যাপার। আদালত কি তাতে হস্তক্ষেপ করতে পারে? অভিষেকের আইনজীবীর কণ্ঠস্বর স্বীকার করার দাবি জবাবে বিচারপতি করা পর্যবেক্ষণ দিয়ে বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে যে আমি খুন করেছি, তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর আপনারই হয়, তবে পুলিশের কাছে গিয়ে নমুনা দিতে অসুবিধা কোথায়? শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্লোল মণ্ডল ও রাজদীপ মজুমদার আদালতে অভিযোগ করেন তৃণমূল সংসদ তদন্তে সহযোগিতা করছেন না। অন্যদিকে অভিষেকের আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেন, আদালত শর্ত সাপেক্ষে রক্ষা কবচ দিয়েছে যে তদন্ত সহযোগিতা করতে হবে। এখন কণ্ঠস্বর না দিলে পুলিশ অসহযোগিতার অভিযোগ তুলবে। তবে এই বিষয়ে আলাদা করে কোনো নতুন নির্দেশ বা অন্তর্বর্তী রক্ষা কবচ দিতে অস্বীকার করেন বিচারপতি ঘোষ। যেহেতু এই এফআইআর খারিজের মূল মামলাটি ইতিমধ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, যা বলা সেখানে গিয়ে বলুন। এরপরে তিনি মামলা থেকে সরে দাঁড়ান। আদালতের এই অনমনীয় অবস্থানের পর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি রক্ষা কবচ বজায় থাকা নিয়ে বড়সড় সংশয় তৈরি হলো। এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলাটি কোন এজলাসে পাঠান তার উপরই নির্ভর করছে তৃণমূল সংসদের পরবর্তী আইনি ভবিষ্যৎ। নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা সতর্কবার্তার পরই সক্রিয় হয়েছে পুলিশ। হুমায়ুনের জনসভায় আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্তি 3 আয়োজককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তদন্তের পরবর্তী ধাপে এবার বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। ঘটনার সূত্রপাত গত 26 জুন রেজিনগরের একটি জনসভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেন, আমি যেদিন ময়দানে মুসলিমদের নিয়ে নেমে যাব, সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা নামানোর লোক থাকবে না। একই ভাষণে তিনি আরো বলেন, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসওপি বুঝবো না, মুখ্যমন্ত্রীও বুঝবো না। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই তার বিরুদ্ধে আইনানুগ অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে রেজিনগর থানার অধীনে অভিযান চালিয়ে লোকনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল শেখ এবং কাশীপুর এলাকার গোলাম মোস্তফাকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, যে সবাই হুমায়ুন কবির বিতর্কিত ভাষণ দিয়েছিলেন তার অনুমতি নিয়েছিলেন আমিনুল। পরে শক্তিপুর থানা এলাকা থেকে আনিসুর রহমান নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ওই কর্মসূচির আয়োজনের সঙ্গে 3 জনকেই প্রত্যক্ষ যোগাযোগ ছিল। প্রসঙ্গত বিতর্ক আরও তীব্র হয় সোমবার বিধানসভার অধিবেশনে। সেখানে হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আপনাকে যারা এই সভায় ডেকেছিল আগে তাদের তুলব, তারপর আপনার কাছে যাব, ধরে নিন এটা আপনার শেষ বক্তব্য। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই সতর্কবার্তার পরই সভায় উদ্যোক্তাদের গ্রেফতার করায় প্রশাসনের অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, নিজের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, যারা এতদিন তৃণমূল ছিল তারা আজ বিজেপির গুন্ডা হয়েছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, যদিও বিরোধী শিবিরের একাংশের বক্তব্য, পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি এখন নিজের মন্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। আয়োজকদের গ্রেফতারের পর পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তদন্তে নতুন তথ্য সামনে এলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনিক পর্যবেক্ষণের। হুল দিবস উপলক্ষে বাঁকুড়ার মুকুটমণিপুরে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের সামাজিক অধিকার, সরকারি সুযোগ সুবিধা এবং সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বিস্তার বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তৃতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল তপশিলি উপজাতি শংসাপত্রে অনিয়মের অভিযোগ। মুখ্যমন্ত্রী জানান, অতীতে বেআইনিভাবে ইস্যু হওয়া বহুজাতি শংসাপত্রের সত্যতা যাচাইয়ের কাজ চলছে। তদন্তে কোনো ব্যক্তি বা সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না। জাতি শংসাপত্র নিয়ে বড় কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারের লক্ষ্য আদিবাসী যুবকদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং সংবিধান প্রদত্ত সংরক্ষণের সুবিধা প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার আদিবাসীদের কর্মসংস্থান দিতে চায়, এই সরকার আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে সেটা দিতে চায়। বিগত সরকার আপনাদের সংরক্ষণ দেয়নি, কেড়ে নিয়েছিল অধিকার, কারণ তারা পার্মানেন্ট চাকরি দিত না, কন্ট্রাকচুয়াল চাকরি দিত।
আপনারা দেখবেন যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব সংরক্ষণ নীতি মানা হয়নি। আদিবাসী সমাজের মর্যাদা ও প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সম্প্রদায়ের সাংবিধানিক ও রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীত্বের সময় সাঁওতালি ভাষা এবং অলচিকি লিপি সংবিধানের অষ্টম তফসিলে স্থান পেয়েছিল, যা আদিবাসী সংস্কৃতির জন্য একটি ঐতিহাসিক স্বীকৃতি। ভুয়ো শংসাপত্র ইস্যুর প্রসঙ্গে প্রশাসনের বর্তমান অবস্থান ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দফতর প্রত্যেকটা ভুয়ো এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে, আর দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকে জেলে পাঠানো হবে। উল্লেখ্য, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী নেতাদের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান মন্ত্রিসভাতেই একাধিক আদিবাসী সদস্য রয়েছেন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। এদিন ভুয়ো জাতি শংসাপত্রের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি স্পষ্ট হয়ে যায়। বাঁকুড়ার হুল দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকে আদিবাসী সমাজের উন্নয়ন, শিক্ষা, পরিকাঠামো এবং জঙ্গলমহলের অগ্রগতি নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি পূর্বতন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। আদিবাসীদের জন্য বিশেষ ঘোষণা। মুখ্যমন্ত্রীর হুল দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, এবার সরকারিভাবে হুল দিবস পালন করার সুযোগ পেয়েছে বিজেপি এর সরকার। জল জমি অধিকারের যে লড়াই তা প্রতিষ্ঠিত হোক। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি, অটল যে স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই আপনারা নিচে নয়, আপনারা আমাদের পাশে বসুন, আপনারাও বিকশিত ভারত গড়তে এগিয়ে আসুন। আমাদের এই মন্ত্রিসভায় একাধিক আদিবাসী নেতাকে মন্ত্রী করেছি যাতে আপনাদের উন্নয়ন প্রতিষ্ঠিত হয়। এরপর আগে সরকারের আমলে আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি। এমনকি পূর্বতন সরকারের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে করা অপমানের প্রসঙ্গ তুলে কটাক্ষ করে তিনি বলেন, বিগত সরকারের আমলে আপনাদের এখানে কোনো কর্মসূচি করতে দেয়নি, একলব্য স্কুলের জমি দেয়নি। দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে তৃণমূল সরকার। ডবল ইঞ্জিন সরকারের অধীনে আদিবাসীদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্প ও আর্থিক সুবিধার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে কৃষি, উদ্যান পালন, ছাত্রছাত্রীদের ভাতা এবং পশ্চিমাঞ্চলের উন্নয়নে আরও জোর দেওয়া হবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অনেক কর্মসূচি আমরা চালু করেছি, আগস্ট মাস থেকে এর সুফল পাবেন। কৃষি ও উদ্যান পালনে আরও কিভাবে উন্নয়ন করা যায় সেটা আমরা দেখছি। আপনাদের যে ভাতা, জয় জোহার ভাতা রয়েছে তাতে আরও 500 টাকা বাড়িয়েছি। আদিবাসী এলাকার উন্নয়নের জন্য 350 কোটি টাকা এর প্যাকেজ দিয়েছি। যারা হোস্টেলে থাকেন আদিবাসী ছাত্ররা, তাদের খাদ্য ভাতা 3300 টাকা করা হয়েছে। আদিবাসীদের সংরক্ষণ দিত না পূর্বতন সরকার। হাজার হাজার ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দিয়েছে, দফতর তদন্ত করছে। যিনি দিয়েছেন ও যিনি নিয়েছেন দুজনকেই জেলে ভরব। আদিবাসীদের নাম ভুয়ো সার্টিফিকেট দিতে দেব না। পশ্চিমাঞ্চল দপ্তর ও প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা টাকাও দেয়নি। আমরা এবারে 1200 কোটি টাকা বরাদ্দ করেছি। এই জঙ্গলমহলের 72টি ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। এছাড়া জঙ্গলমহলের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন শিল্পের প্রসার নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। বিশেষ করে মুকুটমণিপুরে আরও উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, জামশেদপুর ও দুর্গাপুরকে 200 কিলোমিটার রাস্তায় যুক্ত করা যায়। আমি জেলা শাসককে বলেছি, ওই জায়গাতে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের টাকায় এই জায়গায় হসপিটাল করে দেব। মুকুটমণিপুর একটি আদর্শ পর্যটন কেন্দ্র, এখানে পরিকাঠামো আরও উন্নয়ন দরকার। আমরা এটা করব। হুল দিবসের এই কর্মসূচিতে বক্তব্যের মাধ্যমে আদিবাসী সমাজের উন্নয়ন, শিক্ষা, সংরক্ষণ, পরিকাঠামো এবং জঙ্গলমহলের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।